টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার যে প্রথম স্কুলটা রয়েছে, অর্থাৎ সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন, যেটা তোমাদের প্রশ্নবিচিত্রার 212 নম্বর পেজে পেয়ে যাবে, তার প্রশ্ন এবং উত্তর। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকছে 50, সময় পাবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের এর আগে অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়মার্টিনের বাংলা, ইতিহাস এবং ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি একটা করে স্কুলের। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তো এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে একবার নাম্বার বিভাজনটা কি রয়েছে একবার দেখে নেব। তোমাদের প্রথমে ভৌত পরিবেশের থেকে তাপ রয়েছে, সেখান থেকে তোমাদের 4টে এমসিকিউ থাকছে। 2টো 1 নম্বর প্রশ্ন থাকবে, 2টো 2 নম্বর প্রশ্ন থাকবে, মোট থাকবে 10 নম্বর। মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে তোমাদের 2টো এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন এবং 2টো তোমাদের 3 নম্বর প্রশ্ন থাকবে, মোট 10 নম্বর থাকবে। একইভাবে তোমাদের মৌল, যৌগ, রাসায়নিক বিক্রিয়া, তড়িতের রাসায়নিক প্রভাব, এখান থেকেও 10 নম্বর। প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ, এখান থেকেও 10 নম্বর থাকবে। আর জীবনবিজ্ঞান পার্টে মানুষের খাদ্য উপাদান থেকে তোমাদের 10 নম্বর তোমরা পেতে চলেছো। মোট তোমাদের 50 নম্বর পরীক্ষা হবে। দেখো, ফিজিক্যাল সায়েন্সে প্রথমে যে প্রশ্ন, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 9 সমান 9। প্রথম প্রশ্ন দেখো কি আছে। অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধি নির্ভর করে আয়তনের উপর, ভরের উপর, ক্ষেত্রফলের উপর নাকি ঘনত্বের উপর? উত্তর হচ্ছে ক্ষেত্রফলের উপর। পরের প্রশ্ন, বরফের উপরে 1 বায়ুমণ্ডলীয় চাপের সমান পরিমাণ চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক প্রায় 0.0007 ডিগ্রি সেলসিয়াস। সো সি হচ্ছে সঠিক উত্তর। কতটা কমে আগেরটা ছিল। এবার দেখো, হিমমিশ্র হলো বরফ ও নুনের মিশ্রণ। পরের প্রশ্ন, H2S + 2 FeCl3 + S, দেখো এখানে প্লাস হবে না, এখান থেকে হচ্ছে S + 2 FeCl2 + 2 HCl। তো বলেছে প্রদত্ত বিক্রিয়ার জারক পদার্থ কোনটি? উত্তর হচ্ছে FeCl3। পরের প্রশ্ন চলে যাবো আমরা। দেখো, জলের বাষ্পীভবনের লীন তাপ কত? 537 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে। এবার দেখো, পরের প্রশ্ন চলে যাবো আমরা। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। পরের প্রশ্ন 7 নম্বর, অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন। নেক্সট, প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? উত্তর হচ্ছে চিনি। পরের প্রশ্ন চলে যাবো। দেখো, বজ্রগর্ভ মেঘের নিচের দিকে থাকা আধান ঋণাত্মক। পরের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 7টি। 1 গুণ 7 সমান 7। প্রথম প্রশ্নে চলে যাবো। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন আমাদের রয়েছে, কোন কোন ধাতু মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়? উত্তর লিখবে টিন ও সীসা। পরের প্রশ্ন, একটি সুপরিবাহী পদার্থের উদাহরণ দাও। তামা, অ্যালুমিনিয়াম, লোহা বা যে কোনো ধাতু। পদার্থের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, প্রস্রাবাগারের ঝাঁঝালো গন্ধ কোন গ্যাসের? উত্তর হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের। নেক্সট, লীন তাপের সংজ্ঞা লেখো। উত্তর লিখবে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে একক ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তনে যে পরিমাণ তাপ গৃহীত বা বর্জিত হয় তাকে ওই পদার্থের ওই নির্দিষ্ট অবস্থার পরিবর্তনের লীন তাপ বলে। পরের প্রশ্ন, মোর্চের সংকেত লেখো। উত্তর হচ্ছে Fe2O3NH2O, আর্দ্র ফেরিক অক্সাইড। পরের প্রশ্ন, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে কি বলে? উত্তর হচ্ছে অ্যানোড। নেক্সট দেখো, টর্চ বা রেডিওতে ব্যবহৃত তড়িৎ কোষকে কি বলে? উত্তর হচ্ছে শুষ্ক কোষ বা ড্রাই সেল। নেক্সট, গ্যালভানাইজড লোহা কাকে বলে? উত্তর লিখবে লোহার উপর দস্তার পাতলা প্রলেপ দিয়ে লোহাকে মরিচার হাত থেকে রক্ষা করার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে এবং এইভাবে প্রস্তুত লোহাকে গ্যালভানাইজড লোহা বলে। নেক্সট প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন চলে যাবো, থার্মোফ্লাক্সের কার্যনীতি সম্পর্কে লেখো। তো কার্যনীতি লিখবে, কাঁচ তাপের কুপরিবাহী এবং কাঁচপাত্র ও ধাতব বা প্লাস্টিকে আবরণের মধ্যবর্তী স্থান নরম কুপরিবাহী দিয়ে পৃথক থাকার ফলে এবং পাত্রের মুখে থাকা কর্কের ছিপিও অন্তরক পদার্থ হওয়ায় পরিবহন পদ্ধতিতে বাইরের বায়ুর সঙ্গে ফ্লাস্কে থাকা তরলের তাপীয় আদান প্রদান ঘটতে পারে না।
আবার কাচপাত্রের দুটি দেওয়াল প্রায় বায়ুশূন্য থাকায় পরিবহন ও পরিচালন পদ্ধতিতে বাইরে থেকে তাপ ভেতরে যেতে বা ভেতর থেকে বাইরে আসতে পারে না। কাচের দেওয়াল দুটির মুখোমুখি অংশ পারদ বা রূপোর প্রলেপ লাগিয়ে চকচকে করা হয়। ফলে বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালন ঘটার সময় মসৃণ পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপ প্রতিফলিত হয়ে যায়। ফলে এই পদ্ধতিতে তাপ সঞ্চালনও ব্যাহত হয়। সুতরাং সংশ্লিষ্ট ব্যবস্থাগুলির মাধ্যমে তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়ায় কার্যকরী হওয়ার সুযোগ না থাকায় দীর্ঘ সময়ের জন্য ফ্লাস্কের অভ্যন্তর এবং বাইরের পরিবেশের মধ্যে তাপের গ্রহণ ও বর্জন ঘটে না, ফলে উষ্ণতাও অপরিবর্তিত থাকে। তো এটাই হচ্ছে থার্মোফ্লাস্কের কার্যনীতি। নেক্সট দেখো, 400 গ্রাম অ্যালুমিনিয়ামের তাপমাত্রা 30 ডিগ্রি থেকে 70 ডিগ্রিতে আনতে কত ক্যালোরি তাপের প্রয়োজন? দেখো এর উত্তরটা আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু এমসি ডেল্টা টি। ডেল্টা টি হচ্ছে তোমার তাপমাত্রা পরিবর্তন, মানে চূড়ান্ত তাপমাত্রা মাইনাস প্রাথমিক তাপমাত্রা। চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস, প্রাথমিক হচ্ছে 30 ডিগ্রি। তাহলে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে 70 থেকে 30 বাদলে 40 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, অ্যালুমিনিয়ামের ভর আমরা পেয়েছি 400 গ্রাম দিয়ে দিয়েছে। অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ বলেছে 0.21 ক্যালোরি পার গ্রাম। তো এবার যদি আমরা কিউ নির্ণয় করতে চাই তাহলে এম সি আর ডেল্টি এর মানটা বসিয়ে দেবো। তো সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 400 ইন্টু 0.21 ইন্টু 40 ক্যালোরি, তো 3360 ক্যালোরি। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন দেখো, সন্ধেবেলায় শিশির পড়ে না অথচ গভীর রাতে শিশির পড়ে কেন? তো দেখো এর উত্তরটা এখানে ডিসপ্লে হচ্ছে, আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তোমাদেরই ভিডিওটা দেখতে ইন্টারেস্ট লাগবে না, তার জন্য আমি আর পড়লাম না। তোমরা ভিডিওটা পজ করে সুন্দর করে খাতায় টুকে নাও। আশা করি তোমার ভিডিওটা পজ করে সকল দেখে নিয়েছো। এবার চলে আসছি পরবর্তী প্রশ্ন। নিচের প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 × 5 = 15। প্রথম প্রশ্ন, একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে জারণ বিজারণ একসঙ্গে ঘটে। তো দেখো এই রাসায়নিক বিক্রিয়াটা এখানে দেখানো হয়েছে। এখানে PbS H2O2 দ্বারা জারিত হয়ে PbSO4 উৎপন্ন করে এবং H2O2 বিজারিত হয়ে জলে পরিণত হয়। ঠিক আছে, তো এই যে উত্তরটা এখানে লেখানো হয়েছে, এই উত্তরটা লিখলেই কিন্তু এটা হয়ে যাবে। আমি পড়লাম না, চলে আসছি পরবর্তী প্রশ্ন। 2 নম্বর, এর অথবা আছে দেখো, জারণ ও বিজারণের মধ্যে 3টি পার্থক্য লেখো। এখানে কোন কোন বিষয়ের উপর পার্থক্যটা লেখানো হয়েছে দেখো, ইলেকট্রন গ্রহণ বর্জন, অক্সিজেন গ্রহণ বর্জন আর হাইড্রোজেন গ্রহণ বর্জন, এইসব বিষয়ের উপর পার্থক্য লেখানো হয়েছে। তো পার্থক্যটা একবার দেখে নিও, আমি পড়লাম না, চলে আসছি পরবর্তী প্রশ্ন। তাপমোচী পরিবর্তন ও তাপগ্রাহী পরিবর্তনের একটি পার্থক্য লেখো। CaO থেকে কিভাবে CaOH2 তৈরি করা যায় এবং এই প্রক্রিয়ার সময় কি ঘটনা ঘটে? তো দেখো পার্থক্য কি লেখা আছে, সংজ্ঞাগত পার্থক্য লেখানো হয়েছে তাপমোচী রাসায়নিক পরিবর্তন আর তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তনের মধ্যে। আর তারপরে দেখো CaO থেকে কিভাবে CaOH2 তৈরি করা যায় তার উত্তরটা এখানে নিচে লেখানো হয়েছে এবং নিচের ইকুয়েশনটাও তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো। চলে আসছি পরবর্তী স্লাইডে। তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার সংক্ষেপে বর্ণনা করো। এবার দেখো এখানে 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার জানতে চেয়েছে। প্রথম ব্যবহার হচ্ছে ধাতু নিষ্কাশনে, দ্বিতীয় ব্যবহার হচ্ছে ধাতু পরিশোধনে, তৃতীয় ব্যবহার হচ্ছে তড়িৎ লেপনে। ঠিক আছে, তো 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার 3টে পয়েন্টের সাহায্যে দেখানো হয়েছে। পরের প্রশ্ন, অথবা দেওয়া হয়েছে তড়িৎ লেপন কাকে বলে? লোহার পাইপের উপর জিঙ্কের প্রলেপ দিতে অ্যানোডে ও ক্যাথোডে কি কি ব্যবহার করবে? প্রথমে দেখো তড়িৎ লেপন কাকে বলে তার সংজ্ঞাটা এখানে দেওয়া হয়েছে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনো ধাতু বা ধাতু সংকরের তৈরি পদার্থের উপর অপেক্ষাকৃত কম সক্রিয় অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলে। আর এখানে বলেছে লোহার পাইপের উপর জিঙ্কের প্রলেপ দিতে অ্যানোডে ও ক্যাথোডে কি কি ব্যবহার করবে? তো অ্যানোডে ব্যবহার করবে হচ্ছে বিশুদ্ধ জিঙ্ক ধাতু ব্যবহার করা হবে, আর ক্যাথোডে যে লোহার পাইপের উপর প্রলেপ দেওয়া হবে সেটি ব্যবহার করা হবে ক্যাথোড হিসাবে। ঠিক আছে, তো এই প্রক্রিয়ায় তড়িৎ বিশ্লেষ্য হিসাবে জিঙ্ক আয়রনের দ্রবণ যেমন জিঙ্ক সালফেট বা জিঙ্ক ক্লোরাইডের দ্রবণ ব্যবহার করা হয়। তড়িৎ প্রবাহ চালনা করলে অ্যানোডে জিঙ্ক দ্রবীভূত হয়ে দ্রবণে আসে এবং ক্যাথোড অর্থাৎ লোহার পাইপের উপর জিঙ্কের পাতলা স্তর জমা হয়। দেখো পরবর্তী যেটা আছে, শীতকালে উলের জামা কাপড় খোলার সময় গায়ের লোমগুলি সোজা হয়ে ওঠে এবং ক্ষীণ চিরচির শব্দ শোনা যায় কেন? দেখো এর উত্তরটা এখানে ডিসপ্লে হচ্ছে। এই উত্তরটা যেমন করে এখানে আছে ঠিক একইভাবে তোমরা এই উত্তরটা লিখে নেবে খাতায় সুন্দর করে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। অথবাতে আছে ভূপৃষ্ঠে বজ্রপাত কিভাবে ঘটে তার কারণ সহ ব্যাখ্যা করো।
দেখতে পাচ্ছ এর কারণ সহ ব্যাখ্যাটা এখানে লেখানো হয়েছে। আশা করি তোমরা সকলে ভিডিওটা পজ করে এর উত্তরটা লিখে নিয়েছো। পরেরটা দেখো, পারদ কি তড়িৎ বিশ্লেষ্য? যুক্তি দাও। সব তড়িৎ বিশ্লেষই তড়িৎ পরিবাহী, কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষণ নয়, ব্যাখ্যা করো। দেখো উত্তরটা একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, এর উত্তরটা তোমরা দেখে নাও। আশা করি তোমরা সকলে ভিডিওটা পজ করে দেখে নিয়েছো। চলে আসো পরবর্তী প্রশ্ন। এলইডি কি? ভিজে হাতে বা খালি পায়ে ভিজে মাটিতে দাঁড়িয়ে ইলেকট্রিকের সুইচে হাত দেওয়া বিপজ্জনক কেন? তো প্রথমে দেখো এলইডি কি সেটা এখানে লেখানো হচ্ছে, এরপরে এলইডির একটা ছবিও এখানে দেওয়া হয়েছে। তারপরে যে প্রশ্নটা আছে যে ভিজে মাটিতে দাঁড়িয়ে ইলেকট্রিকের সুইচে হাত দেওয়া বিপজ্জনক কেন, তার উত্তরটা দেখো নিচে এখানে লেখানো হয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা আশা করি। এবার চলে আসছি আমরা পরবর্তীতে। এর পরবর্তীতে আমার লাইফ সায়েন্সে কি আছে দেখে নাও। লাইফ সায়েন্সে নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 6টি। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, ফ্ল্যাভি ভাইরাস কোন রোগের জীবাণু? প্লেগ, ম্যালেরিয়া, ডেঙ্গি নাকি পোলিও? উত্তর হচ্ছে ডেঙ্গি। নেক্সট, ডিওটিএস প্রদত্ত কোন রোগের চিকিৎসা পদ্ধতি? তো এটা হচ্ছে যক্ষা রোগের চিকিৎসা পদ্ধতি। আচ্ছা, ডেঙ্গু রোগ কোন মশা ছড়ায়? সেটা যদি তোমরা কমেন্টে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। পরের প্রশ্ন, রত্না প্রদত্ত কোন জাতীয় ধান? উত্তর হচ্ছে জলদি জাত। এবার দেখো, কোন আম সবচেয়ে আগে পাকে? উত্তর হচ্ছে গোলাপ খাস। নেক্সট, চায়ের মূল উপাদান হলো, দেখো এখানে এ এবং বি, অর্থাৎ ট্যানিন এবং ক্যাফিন দুটোই হবে। তো তার জন্য সঠিক উত্তর হচ্ছে ডি, এ ও বি উভয়ই। পরের প্রশ্ন, কাতলা মাছ পুকুরের যে স্তরে থাকে সেটি হলো জলের উপরের স্তরে। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি শ্রমিক মৌমাছির কাজ? উত্তর হচ্ছে মৌচাক তৈরি করা। পরের প্রশ্ন, নির্দেশ অনুসারে উত্তর দাও, যে কোনো দুটি। 1 গুণ 2। এখানে বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। তো এর মধ্যে যেটা বিসদৃশ শব্দ সেটা হচ্ছে এগ্রিকালচার। তারপরে দেখো, লেঘর্ন হলো এক প্রকারে লেইং বা ডিম উৎপাদনকারী ব্রিড। তারপরে দেখো, ডিম পোনা থেকে ধানি পোনা আতুর পুকুরে তৈরি করা হয়। পরের প্রশ্ন দেখো, যে কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন দেখো, মেজর কার্প ও মাইনর কার্পের যে কোনো দুটি পার্থক্য লেখো। তো দেখো দুটি পার্থক্য কি কি বিষয়ের উপর লেখানো হয়েছে? আকার ও বৃদ্ধি বিষয়ে আর বাণিজ্যিক গুরুত্ব, এই দুই বিষয়ে লেখানো হয়েছে। তোমরা একবার লিখে নিও সুন্দর করে। চলে আসবো পরবর্তী প্রশ্ন, মধুর উপাদানগুলির নাম লেখো। তো মধুর প্রধান উপাদানগুলি কি ছিল? শর্করা, জল, এনজাইম, ভিটামিন, খনিজ লবণ, অ্যামাইনো অ্যাসিড, পরাগরেণু আর অ্যারোমা যৌগ। ঠিক আছে, এগুলো হচ্ছে মধুর উপাদান। পরের প্রশ্ন, স্টক ও সিয়ন কি? তো দেখো এর উত্তর এখানে তোমাদের ডিসপ্লে করা হলো, এর উত্তরটা তোমরা লিখে নিও। স্টক আর সিয়ন দুটো সংজ্ঞাই কিন্তু এখানে লেখানো হয়েছে। চলে আসবো পরবর্তী প্রশ্ন, কলেরা ও ম্যালেরিয়ার জীবাণুর বিজ্ঞানসম্মত নাম। কলেরার জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখানো হয়েছে ভিব্রিও কলেরি, আর ম্যালেরিয়ার জীবাণুর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্লাজমোডিয়াম। তো এরকম ম্যালেরিয়ার বিভিন্ন প্রজাতি আছে, সেক্ষেত্রে আমরা সুবিধার্থে আমরা প্লাজমোডিয়াম কথাটাই শুধু ব্যবহার করি, যেহেতু অনেক রকম প্রজাতি আছে, তার জন্য একসঙ্গে বোঝানোর জন্য প্লাজমোডিয়ামটা ব্যবহার করি। পরেরটা দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 1 সমান 3। প্রথম প্রশ্ন দেখো কি আছে, জৈব সার রাসায়নিক সার অপেক্ষা উৎকৃষ্ট কেন? তো দেখো কেন উৎকৃষ্ট তার কারণগুলি নিচে আলোচনা করা হচ্ছে। কি কি পয়েন্টের ভিত্তিতে লেখানো হয়েছে? মাটির স্বাস্থ্য উন্নয়ন, অণুজীবের কার্যকলাপ বৃদ্ধি, পুষ্টি উপাদানের সরবরাহ, পরিবেশ বান্ধব আর মাইক্রো নিউট্রিয়েন্টের সরবরাহ, এইসব বিষয়ের উপর এর উত্তরে লেখানো হয়েছে। তোমরা একইভাবে এর উত্তরে লিখে নেবে। পরের প্রশ্ন, ডিপ লিটার পদ্ধতি কাকে বলে? আর ব্যাটারি খাঁচায় কেন মুরগিদের রাখা হয়? তো প্রথমে দেখো ডিপ লিটার পদ্ধতি সম্বন্ধে এখানে লেখানো হয়েছে, মুরগি পালনের একটি পদ্ধতি যেখানে মুরগির ঘরের মেঝেতে কাঠের গুঁড়ো, ধানের তুষ, খড় বা অন্যান্য শোষক পদার্থ পুরু স্তরে বিছিয়ে দেওয়া হয়। এই স্তরটি মুরগির মলমূত্র শোষণ করে এবং ধীরে ধীরে ফার্মেন্টেশনের মাধ্যমে জৈব সারে পরিণত হয়। এই পদ্ধতিতে লিটার শুষ্ক ও আলগা থাকে এবং এটি মুরগিদের উষ্ণতা প্রদান করে। ঠিক আছে, এবার দেখো ব্যাটারি খাঁচায় কেন মুরগিদের রাখা হয়।
তার উত্তরটা পরের স্লাইডে লেখানো হয়েছে। দেখো, বাণিজ্যিক ডিম উৎপাদনের জন্য ব্যাটারি খাঁচা ব্যবহার করা হয়, কারণ এটি, দেখো এই পয়েন্ট ওয়াইজ লেখানো হয়েছে, তোমরা একবার দেখে নিও। ঠিক আছে, আমি আর পড়ছি না। শস্য আবর্তন কাকে বলে, এর গুরুত্ব কি? প্রথমে দেখো, শস্য আবর্তনের সংজ্ঞা লেখানো হয়েছে, বা ফসল চক্র যাকে বলছে। আর এর গুরুত্ব কতগুলো পয়েন্টের উপর বেস করে লেখানো হয়েছে: মাটির উর্বরতা বৃদ্ধি, রোগ ও পোকা নিয়ন্ত্রণ, মাটির ক্ষয়রোধ, আগাছা নিয়ন্ত্রণ, আর রাসায়নিক সারের ব্যবহার কমানো। এইসব পয়েন্টের উপর বেস করে লেখানো হয়েছে, তোমরা ভিডিওটা পজ করে লিখে নিও। তো এই গেল তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের হলিস্টিক প্যাটার্নজি প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন হতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট লিখে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে একদমই ভুলবে না। আর তোমরা তোমাদের বইটা আগে খুঁটিয়ে পড়বে, তারপরে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো করতে যাবে। তোমাদের জন্য আমি চ্যাপ্টারের সাজেশন খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, তার জন্য তোমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।